2024 সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কসমূহের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, 10 নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। এটা ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার পদে 31/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এসেছে। তো খেয়াল করেন, সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে এখানে: 30 সেকেন্ড, 34 সেকেন্ড, 40 সেকেন্ড এবং 48 সেকেন্ড। তো এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন শুরুতে আমাদের কিন্তু কি বের করতে হবে সেটা মাথায় রাখতে হবে। দেখেন বলা হচ্ছে কত সময় লাগবে, আর সময়গুলো এখানে কিন্তু সেকেন্ডে দেয়া রয়েছে। তার মানে আমরা অঙ্ক থেকে সেকেন্ডে কতটুকু হচ্ছে যায় সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কত সময় লাগবে। ওকে, তো আমরা শুরুতে একটা ট্রেন অঙ্কন করার চেষ্টা করব এবং একটা সেতু অঙ্কন করার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 200 মিটার একটা ট্রেন হচ্ছে অঙ্কন করেছি। ধরেন এই কালো যে লাইনটা রয়েছে এটা হচ্ছে 200 মিটার ট্রেন এবং লাল যে লাইনটি রয়েছে এটা হচ্ছে 160 মিটার সেতু। তাহলে খেয়াল করে দেখেন অঙ্কটাতে কি কি বলা হচ্ছিল। বলা হচ্ছিল যে ট্রেনের দৈর্ঘ্য, বলা হচ্ছিল এখান থেকে দেখেন আপনারা, বলা হচ্ছিল যে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার আর হচ্ছে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। আচ্ছা খেয়াল করেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে মানে হচ্ছে ট্রেন এবং সেতু বা কোনো মানুষকে কত সময় অতিক্রম করবে বা কোনো তালগাছকে কত সময় অতিক্রম করবে, এই ধরনের অঙ্ক যখন করি তখন একটা বিষয় খেয়াল রাখি। দেখেন বিশেষত সেতুর ক্ষেত্রে, যে ধরেন এইটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা সেতুর দৈর্ঘ্য যেটা 160 মিটার। তো এই ট্রেনটা যখন সেতুর ভিতরে ঢুকলো, ঢোকার সাথে যখন এখান থেকে মাথাটা বের করলো তখন সাথে সাথেই কিন্তু ট্রেনটা সেতু অতিক্রম করে না। দেখেন ট্রেনটা কিন্তু এইভাবে চলতে 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 যতক্ষণ না পর্যন্ত এই টোটাল 200 মিটার অতিক্রম না করে যায়, মানে একেবারে ট্রেনের যে লেজটা রয়েছে সেটা অতিক্রম না করে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করেছে। তাহলে বলেন তো দেখি বিষয়টা কি দাঁড়াচ্ছে। বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে যদি এখানে একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করতে যায় তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুইটা। তাহলে 200 আর 100 300, তার মানে মোট দূরত্ব হবে 360 মিটার এবং এই দূরত্বটা অতিক্রম করতে হবে মোট সেতুটাকে অতিক্রম করার জন্য ট্রেনটাকে। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু আসলে অতিক্রান্ত দূরত্ব মাত্র 160 মিটার সেতু না, অতিক্রান্ত দূরত্ব হবে 360 মিটার। এবার আমাদের হিসেবটা করতে হবে। কিলোমিটার পার আওয়ার নিঃসন্দেহে বলতে পারি, km/h আমরা দেই, এটাকে পার বলি আমরা, 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বলেন তো দেখি 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তার মানে 60 মিনিট ইকুয়াল আবার কত সেকেন্ড? 60 আর 60 গুণ করলে 3600 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 1 ঘন্টা মানে এই যে আওয়ার, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আবার এই যে কিলোমিটার আছে, এই কিলোমিটার মানে কতটুকু? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার যদি 1000 মিটার হয় তাহলে 36 কিলোমিটার 36000 মিটার হবে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বিষয়টা। তার মানে আমরা কি করলাম, আওয়ারটা বা মানে ঘন্টাটাকে সেকেন্ডে পরিণত করলাম আর কিলোমিটারটাকে মিটারে পরিণত করলাম। কেন করলাম এই কাজটা? দেখেন এই ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে আর কত সময় লাগবে সময়টা এখানে প্রত্যেকটাই সেকেন্ডে দেওয়া আছে, এই জন্য কিন্তু এই কাজটা করে নিতে হলো আমাকে। তাহলে 1 সেকেন্ডের ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করে তাহলে আমি মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে 36,000কে আমি কত দ্বারা ভাগ করব? 3600 দ্বারা ভাগ করব। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, মানে উপরের দুইটা নিচের দুইটা কেটে দিলাম, তাহলে 36 একে 36 থাকলো এই শূন্য মানে 10। তাহলে প্রতি সেকেন্ডে ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? তার মানে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে যায় সে 10 মিটার। আমি বাংলা দিয়ে লিখলাম এটা, 1 সেকেন্ডে যাচ্ছে কতটুকু? 10 মিটার। অথবা আমি উল্টোটাও লিখতে পারি এখানে। দেখেন আমি উল্টোটা লিখবো এখানে, যেহেতু অঙ্কটা আমাকে সাজাতে হবে। তাহলে আমি এটা এইভাবে না লিখে আমি এখানে কি লিখতে পারি বলেন তো দেখি? আমি লিখতে পারি যে 10 মিটার যায় 1 সেকেন্ডে। ওকে, 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কয় সেকেন্ডে? নিঃসন্দেহে
মানে কম সময় লাগবে, আর কম মানে ভাগ, তাহলে ভাগ কি উপরে 1 তার নিচে হচ্ছে 10। এবার বলেন তো 360 মিটার, তাহলে যদি আমি 360 মিটার যাই কত সেকেন্ড হিসাব করি, তাহলে অবশ্যই 360 উপরে চলে যাবে, তাহলে উপরে দিয়ে দিলাম। যদি আমি কাটাকাটি করি 0 0 কাটা, তাহলে 36 দিয়ে 1কে গুণ করলে 34, তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হবে 36 বা 36। তার মানে অবশ্যই খ নম্বর উত্তরটা রাইট। এবং এইভাবে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কখনোই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন না। এখন দেখেন, এখন কিন্তু আপনি দ্রুত চিন্তাটা করতে পারবেন। আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে দেখেন আমি আপনাদের একটু বলি যে কিভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন। সেটা হচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন যে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, তাহলে ঘন্টায় যদি 36 হয়, সেকেন্ডে কতটুকু, তার মানে 36 গুণন 1000 ভাগ হচ্ছে 60 গুণন 60। কেন করলাম এটা, দেখেন 60 গুণন 60 মানে এটা সেকেন্ড হয়ে গেল ঘন্টাটা, আর 36কে 1000 দ্বারা যদি আমি গুণ করি তাহলে সেটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল, তার মানে 36,000। তাহলে আমি 0 0 0 0 কেটে দিলাম, তাহলে 6 6 36 6, আর এই 6 6 কেটে দিলাম, তার মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায়, 10 মিটার বা 10 মিটার। তাহলে আমরা বুঝে গেলাম প্রতি সেকেন্ডে 10 মিটার যাচ্ছে সে। তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, 200 আর 160, তার মানে 360। তাহলে 360কে কত দ্বারা ভাগ করব, 10, তাহলে কাটাকাটি করলে কত হয়, 36। তার মানে নিঃসন্দেহে আমাদের 36 হচ্ছে অ্যান্সার। যখন আপনারা অঙ্কটা করতে শিখবেন তখন কিন্তু আপনার এত টাইম কনজিউম হবে না, আপনি কিন্তু খুব ফাস্ট অঙ্কগুলো সলিউশন করতে পারবেন। তো এই কারণেই আপনারা বেসিক যেমন শিখবেন, পাশাপাশি শর্টকাটও শিখবেন। তো এক্ষেত্রে আমি একটু আপনাদের বলি যে অঙ্কের 510 টাকার স্পেশাল একটা কোর্স আমি লঞ্চ করতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি কোর্সটা শুরু হবে, আপনারা যারা সেই কোর্সে জয়েন করতে চান, এবং টোটাল কোর্সটার ফি কিন্তু মাত্র 510 টাকা। ওকে, তো সেখানে কমপক্ষে 40টা লেকচার থাকবে, এবং প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে, এবং ম্যাথের অর্থাৎ বিসিএস এর যে সিলেবাস রয়েছে, প্রাইমারির যে সিলেবাস রয়েছে, নিবন্ধনের যে সিলেবাস রয়েছে, খাদ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য সহকারীর বিভিন্ন পদের যে সিলেবাস রয়েছে, সেগুলো কিন্তু এখানে আমরা কভার করে থাকি এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য। পাশাপাশি প্রত্যেকটা অঙ্ক শুরুতে, যেমন এখানে আমরা রিটেন বেজেরই কিন্তু আলোচনাটা করলাম। ওকে, কিছু অঙ্কের কিন্তু শর্টকাট হয় না, সেটা রিটেন বেজই আলোচনা করতে হয়। আমরা শুরুতে হালকা কিছু রিটেন শিখবো, দেন আমরা হচ্ছে শর্টকাট মেথডগুলো শিখব। যদি আপনারা আমার সেই কোর্সে জয়েন করতে চান তো অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না তারা নর্মাল কলও করতে পারেন আমাকে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বেশ কয়েকবার আমি এই ধরনের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। তো এটা উপজেলা পোস্টমাস্টার পদে 31/5/2024 এসেছে। আমরা যেহেতু 2024 সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্নসমূহ সলিউশন করছি, তো আমরা বুঝতেই পারতেছি যে এই অঙ্কগুলো কতবার রিপিট হচ্ছে। তো এই কারণেই কিন্তু এই অঙ্কগুলো আমি বারবার আপনাদেরকে করাই। এখানে কি বলা হচ্ছে, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। তার মানে খেয়াল করে দেখেন, আমাকে 48 কিলোমিটার একবার যেতে হবে, আবার সেই 48 কিলোমিটার একবার কি করতে হবে, একবার ফেরত আসতে হবে। ওকে, তার মানে দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে আমি যখন যাওয়ার সময় যাব, তো ধরেন আমি যাওয়ার সময় অনুকূলে যাচ্ছি, আমি লিখলাম অনুকূলে যাচ্ছি, কত কিলোমিটার, 48 কিলোমিটার রাস্তা। আবার ফেরত আসার সময় ধরেন আমি প্রতিকূলে ফেরত আসছি, কত কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার রাস্তা। তো যাওয়ার সময় আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, আর ফেরত আসার সময় এদিক থেকে আমি এদিকে ফেরত আসছি। ঠিক আছে, তাহলে মোট অনুকূলে যাব আমি 48, প্রতিকূলেও ফিরে আসবো আমি 48 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব হবে 96 কিলোমিটার যাওয়া আসা। যেহেতু বলেছে অতিক্রম করে পুনরায়, দেখেন এখানে বলা হচ্ছে যে অতিক্রম, এই যে বলা হচ্ছে অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, এই কারণেই কিন্তু আমরা এই বিষয়টা শুরুতে আপনাদেরকে বুঝাই দিলাম। এবার দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, তাহলে আমরা বলবো এখানে যে লঞ্চ হচ্ছে আমাদের গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার, তার মানে আমরা লিখব 18 কিলোমিটার পার আওয়ার। এবং দেখেন স্রোতের যে গতিবেগটা, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার, তাহলে আমরা লিখলাম 6 কিলোমিটার পার আওয়ার। দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে ঘন্টায়, এই জন্য কিন্তু পার আওয়ার আসছে। তাহলে যখন স্রোতটা পজিটিভ স্রোত হিসেবে কাজ করে তখন কিন্তু নৌকাটা অনুকূলে যায়, তাহলে অনুকূলে কার্যকরী গতিবেগ কত হবে বলেন তো দেখি, 18 আর 6 24 কিলোমিটার, তখন কিন্তু এটা যোগ হয়ে যাবে। ওকে, এটা কি হয়ে যাবে,
+6 হয়ে যাবে। আবার যখন নৌকাটা প্রতিকূলে যাবে তখন, বা লঞ্চটা প্রতিকূলে যাবে তখন স্রোতটা কিন্তু নেগেটিভ হিসেবে কাজ করবে। তার মানে স্রোতের গতিবেগ 6, তার মানে এটা হবে -6 কিলোমিটার/আওয়ার। তখন প্রতিকূলে কার্যকরী গতিবেগ কি হবে? নৌকাটা যাচ্ছে 18 কিলোমিটার বেগে, স্রোতটাকে বাধা দিবে 6 কিলোমিটার বেগে, তাহলে 18 থেকে 6 বাদ দিলে 12 কিলোমিটার/আওয়ার। এটা কি? এটা হচ্ছে কার্যকরী গতিবেগ। কিসের? সেটা হচ্ছে প্রতিকূলে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম এখান থেকে। দুটো জিনিস কি? একটা হচ্ছে অনুকূলে কার্যকরী গতিবেগ, আর এটা হচ্ছে প্রতিকূলে কার্যকরী গতিবেগ। এই দুটো থেকেই আমরা অঙ্কটা সলিউশন করে ফেলব। তাহলে দেখেন, যখন নৌকাটা অনুকূলে যাচ্ছে তখন 48 কিলোমিটার যেতে আমার কত সময় লাগছে? আমার সময় লাগছে মাত্র 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা। আর যখন প্রতিকূলে নৌকাটা যাচ্ছে তখন প্রতি ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার। তাহলে ফেরত আসার সময় 48 কিলোমিটার রাস্তা, ফেরত আসতে 4 12 48, তার মানে 4 আওয়ার্স আমার টাইম লাগবে। তাহলে 4 এবং 2, তার মানে হচ্ছে টোটাল টাইম লাগবে 6 আওয়ার্স। তার মানে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এতে শতকরা কত লাভ হয়? খুবই সুন্দর একটা অঙ্ক। তো আমাদের বুঝে বুঝে কিন্তু এই ধরনের অঙ্ক করতে হবে। তাহলে কি বলা হচ্ছে, একটা বইয়ের ধার্য মূল্য কত টাকা? 400 টাকা। তাহলে আমরা ধার্য মূল্য বলতে কি বুঝে থাকি বলেন তো দেখি? এবং বইটির 15% কমিশনে বিক্রয় হয়। তার মানে যে মূল্য লেখা আছে বইটাতে সেটা হচ্ছে ধার্য মূল্য, এবং তার উপর 15% কমিশন দেয়া হয়। আচ্ছা, তাহলে বইটাতে লেখা আছে কত টাকা? 400 টাকা। ওকে, আমরা 400 টাকা বললাম যে বইটাতে লেখা আছে 400। তাহলে 400 টাকার আমরা কত পার্সেন্ট কমিশন দিচ্ছি? তাহলে আমরা বললাম 400 এর 15% কমিশন। তাহলে 400 এর 15% কমিশন কত হয়? তাহলে আমরা বলতে পারি 400 এর 15% মানে কি? উপরে 15, তার নিচে 100। তাহলে যদি আমি 20 ক্রস করে দিই তাহলে কত হচ্ছে? 4 15 60 টাকা। তার মানে আমার 60 টাকা কি? 60 টাকা হচ্ছে আমার কমিশন। আচ্ছা, তাহলে বলা হচ্ছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, তার মানে বইটাতে 400 টাকা লেখা আছে আর বইটা 15% কমিশনে বিক্রয় হয়। তাহলে বলেন তো বিক্রয় মূল্য কত টাকা? তাহলে আমরা বলতে পারি সুতরাং বিক্রয় মূল্য কত টাকা হবে? অবশ্যই 400 থেকে 60 টাকা মাইনাস, তাহলে বিক্রয় মূল্য 340 টাকা হবে। কিভাবে বললাম? যে 400 টাকা হচ্ছে বইটার ধার্য মূল্য, 15% কমিশন দিছি, তার মানে 60 টাকা কমিশন দিছি, আর 400 থেকে 60 মাইনাস করলে 340 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমরা বিক্রয় মূল্য পেয়ে গিয়েছে যে কত টাকায় বিক্রয় হয়? 340 টাকায়। এবার বলা হচ্ছে বইটির ক্রয় মূল্য 200 টাকা। তাহলে আচ্ছা বলেন তো দেখি, তার মানে বইটার ক্রয় মূল্য যদি 200 টাকা হয় তাহলে আমরা এখানে লিখলাম যে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে বলেন তো দেখি, লাভ বের করতে বলেছে, শতকরা লাভ। তাহলে লাভ কয় টাকা হয়েছে? তাহলে নিঃসন্দেহে আমরা লাভটা বের করতে পারবো। তাহলে 0 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম আর 1 দিয়ে দিলাম, তাহলে 140 টাকা আমার কি হয়েছে? লাভ হয়েছে। তার মানে আমরা কি বের করেছি? লাভ বের করতে পেরেছি। তাহলে কি চেয়েছে? শতকরা লাভ। তাহলে আমরা এবার লিখব শতকরা লাভ। তাহলে যে কোনো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। লাভ কত টাকা? 140 টাকা। যেহেতু শতকরা লাভ তাহলে গুণন 100, তাহলে এখানে আমরা গুণন 100 লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে 0 দুইটা কেটে দিলাম, 2 দিয়ে যদি 140কে কাটি তাহলে 70 দুগুণ 140। তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? 70%। তাহলে নিঃসন্দেহে আমাদের ক নম্বর উত্তরটা রাইট। দেখেন অঙ্কটা কিন্তু বুঝে বুঝে করলে আপনারা খুব ফাস্ট করতে পারবেন, এবং পরীক্ষার হলে যেহেতু এমসিকিউ টাইপের প্রিপারেশন এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খুব দ্রুত করতে হবে। আমি যেহেতু বুঝাই দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্লো কথা বলছি এবং ক্যালকুলেশনগুলো ধীরে ধীরে করছি। ঠিক এই প্রসেসটা যখন আপনি পরীক্ষার হলে করবেন তখন মানে হচ্ছে সর্বোচ্চ 40 সেকেন্ড সময় লাগবে আপনার এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে, যদি আপনার ম্যাথে দক্ষতা মোটামুটি লেভেলের থাকে। আর যদি একেবারেই হচ্ছে হাই লেভেল আপনার হচ্ছে দক্ষতা থাকে ম্যাথে, তখন আপনি 20-25 সেকেন্ডেও করে ফেলতে পারবেন। আর যদি মিড লেভেল বা একেবারেই স্লো হন আপনি, তখন কিন্তু 1 মিনিট বা অনেক ক্ষেত্রে 2-3 মিনিটও সময় লেগে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখেন, এটা পৌনঃপুনিক বা আবৃত দশমিকের একটা অঙ্ক। বলা হচ্ছে 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক। তো মনে রাখবেন যে এই যে পৌনঃপুনিকের যে হিসাবটা সেটা হচ্ছে যে যদি
মাঝখানে কোনো ঘরের উপর পৌনঃপুনিক না থাকে এবং শুরুতে এবং শেষে পৌনঃপুনিক থাকে, তাহলে ধরে নিতে হবে যে মাঝখানের ঘরটার উপরও কি আছে, পৌনঃপুনিক রয়েছে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এটা কিন্তু ধরেও নিতে হবে যে কার উপর পৌনঃপুনিক আছে, 3-এর উপরও পৌনঃপুনিক আছে, সেটা আমরা ধরে নিয়ে নেব। ঠিক আছে? কেন? কেননা 6 থেকে 9 পর্যন্ত আছে, তার মানে মাঝখানে যদি কোনো ঘর থাকে তাহলে সেটার উপরও পৌনঃপুনিক আছে, শুরুতে এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে পৌনঃপুনিকের কাজটা আমরা কিভাবে করি? তাহলে আমরা প্রথমে পুরো সংখ্যাটা লিখি, 5, 6, 3, 9। এটা লেখার পর পৌনঃপুনিক ছাড়া কয়টা ঘর আছে? মাত্র একটা, ওইটা আমরা মাইনাস করে দিই। পৌনঃপুনিকের নিয়মটা কিন্তু এটা, পৌনঃপুনিক ছাড়া যেটা আছে সেটা মাইনাস করে দিব। তাহলে মাইনাস করে দেওয়ার পর আমরা নিচে টান দেব। টান দিয়ে আমরা করব কি, আমরা দেখব যে দশমিকের ডান দিকে কয়টা ঘর আছে, 3টা, এবং প্রত্যেকটা ঘরের উপর পৌনঃপুনিক আছে কিনা, আছে, তার মানে 3টা 9 লিখব। ক্লিয়ার বিষয়টা? এখানে যদি 2টা ঘরের উপর পৌনঃপুনিক থাকতো 2টা 9, যদি 5টা ঘরের উপর পৌনঃপুনিক থাকতো তাহলে 5টা 9, আর দশমিকের ডান দিকে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো ঘর থাকতো তাহলে আমরা ডান দিকে 0 দিয়ে মেকআপ করে দিতাম। যেহেতু দশমিকের ডানে আর পৌনঃপুনিকের বামে কোনো ঘর নেই, তাই আমরা আর 0 দিচ্ছি না এখানে। তাহলে কি হচ্ছে, 5639 থেকে 5 মাইনাস, তাহলে হচ্ছে 5634 ভাগ কত, 999, তার মানে 5634 ভাগ 999। তার মানে নিঃসন্দেহে আমাদের খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট হচ্ছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর ভূমি 18 মিটার হলে উচ্চতা কোনটি? তাহলে যেহেতু বলা হচ্ছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার এবং এর ভূমি হচ্ছে 18 মিটার হলে উচ্চতা কোনটি, তাহলে বলেন তো দেখি ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতে পারি কিনা। এই যে দেখেন, যেহেতু বলেছে ক্ষেত্রফল হচ্ছে 216, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে ক্ষেত্রফলের ইংরেজি কিন্তু এরিয়া, AREA। এরিয়া ইকুয়াল টু আমরা সূত্র লিখতে পারি কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে বিতে বেস, বেস মানে ভূমি, এসতে হাইট, হাইট মানে উচ্চতা। আচ্ছা বলেন তো দেখি এরিয়া কত দেওয়া আছে, 216, তাহলে আমরা 216 বসাই দিলাম কার জায়গায়, এরিয়ার জায়গায়, ইকুয়াল হাফ লিখলাম, ইনটু কি বলা হচ্ছে যে ভূমি 18 মিটার, তাহলে বেজের মান 18 দিয়ে দিলাম। এবার কি বলেছে উচ্চতা কোনটি, তাহলে উচ্চতার মান h দিয়ে দিলাম। তার মানে অঙ্কেই কিন্তু ক্লু দেওয়া থাকে যে অঙ্কটা আপনি কিভাবে বের করবেন। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 9 দ্বারা 1কে গুণ করলে 9, তাহলে আমি একটু লাইনটাকে উল্টায় লিখি, 9h বা 9 ইন্টু উচ্চতা ইকুয়াল 216। তাহলে বলেন তো দেখি, সুতরাং h ইকুয়াল টু কত হবে, উপরে হবে 216, তার নিচে কত 9, তাহলে 9 দুগুণ 18 2, তাহলে 19 20 21 থাকলো 3 36, তাহলে 4 নং 36। তাহলে কত হচ্ছে আমাদের আনসার, হচ্ছে 24। তাহলে দেখেন ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু আপনারা শেয়ার করে দেবেন, যেন পরবর্তী সময়ে আপনারা নিজেরা খুঁজে পান এবং অন্যরাও যেন উপকৃত হতে পারে। তো এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অফিস সহায়ক পদে 31/5/2024 এসেছে। তো আমরা বলেছি অবশ্যই 2024 সালের বিভিন্ন চাকরি পরীক্ষা আসা অঙ্কসমূহ আমরা সলিউশন করে দিব মোট 15টা ভিডিওতে। এরই ধারাবাহিকতা, এটা হচ্ছে 2 নম্বর ভিডিও চলছে। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকেন। তাহলে কি বলা হচ্ছে, বলেছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি নির্ণয় করুন। তাহলে খেয়াল করেন, এখানে কয়েকটা জিনিস বলা হচ্ছে। একটা হচ্ছে ভগ্নাংশটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, খেয়াল করবেন ভগ্নাংশটা কি, প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা প্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলে? মনে রাখবেন যে যার লব ছোট এবং হর বড় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? যে ভগ্নাংশের লবটা ছোট কিন্তু হরটা বড় সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। একটা ভগ্নাংশের হর থাকে নিচে আর লব কোথায় থাকে? উপরে। আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন উপরে 7, তার নিচে হচ্ছে 9, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কি কারণে? কারণ হচ্ছে এর লব 7 এবং হর 9, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক এই ভগ্নাংশটা উল্টালে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যেত। তাহলে কি বলেছে আমাদের, একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি ওই ভগ্নাংশটার লব হচ্ছে আমার কত
এক্স আমি ধরে নিতে পারি। তাহলে হর কি হবে বলেন তো দেখি। যেহেতু বলা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে অবশ্যই লবের চেয়ে 4 বেশি। আমরা কিন্তু এই ভগ্নাংশটা ধরে নিই, এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি, ঠিক আছে? আপনারা আবার এটাকে মনে করিয়েন না যে ভগ্নাংশটা হচ্ছে এটাই। তাহলে দেখেন আমরা মুছিয়ে দিলাম এটাকে, কেননা এটা আমাদের কনফিউশন সৃষ্টি করতে পারে। তাহলে হর হচ্ছে x+4, আমরা কিন্তু এই লাইনটা করে ফেললাম। এবার বলেন তো দেখি ভগ্নাংশটা কি হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভগ্নাংশটি হবে কি হবে বলেন তো দেখি। অবশ্যই উপরে x, তার নিচে x+4, এটাই হচ্ছে আমার ভগ্নাংশটা। কেন? কারণ হচ্ছে এটা লব আর এটা হচ্ছে হর। এবার আমরা প্রশ্ন মতে চলে আসলাম যে ভগ্নাংশটি বর্গ করলে, আচ্ছা ভগ্নাংশটা বর্গ করলে কি পাওয়া যায়? ভগ্নাংশটা বর্গ করলে পাওয়া যায় x² আর x+4 তার উপর হোল স্কয়ার। নিঃসন্দেহে এটা পাওয়া যায়। বর্গ করা মানে তো একে পুরোটাকে বর্গ করা, তাই না? ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, মানে যেটা পাওয়া যাচ্ছে তার হর লব অপেক্ষা 40 বেশি। তার মানে এইটার থেকে এইটা কত বেশি? 40, মানে সরি ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তো আমরা তারপরে রেকর্ডিংটা একটু অন রাখি। তো দেখেন তাহলে x+4 তার উপর হোল স্কয়ার, এইটার চেয়ে x², এটা মানে 40 কম, অর্থাৎ এইটা হচ্ছে বড়, নিচেরটা হচ্ছে বড় আর উপরেরটা হচ্ছে ছোট। তাহলে কি বলা হচ্ছে যে হর লব অপেক্ষা 40 বেশি। তার মানে আমরা অবশ্যই প্রশ্ন মতে বলতে পারি এরকম করে যে x+4 তার উপর হোল স্কয়ার মাইনাস x², অর্থাৎ এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে আমাদের বলেন তো দেখি। অবশ্যই 40 থাকে নিঃসন্দেহে। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা এখানে দাঁড় করালাম, এই ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে ভগ্নাংশটা এখানে রয়েছে, আমরা ভগ্নাংশটা অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে দেখেন আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে, তাহলে খেয়াল করেন একটু ভালো করে। তাহলে এই যে আমরা যদি এখানে a+b হোল স্কয়ারের সূত্র বসাই দেই, তাহলে a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। খেয়াল করে দেখেন a+b হোল স্কয়ারের সূত্র মাইনাস x² ইকুয়াল কত? 40। তাহলে আমরা x² ক্রস করে দিতে পারি। তাহলে 2 তার মানে 4 2 গুণ 8x প্লাস 16। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করলাম 8x প্লাস হচ্ছে কত হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 40। তাহলে বলেন তো দেখি 8x ইকুয়াল টু 40 থেকে 16 বাদ দিলে বা 16 বাদ দিলে 24 থাকে নিঃসন্দেহে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কী হয়? 24কে 8 দ্বারা ভাগ করলে 3। তাহলে এবার ভগ্নাংশটা কি হচ্ছে বলেন তো দেখি। তার মানে অবশ্যই ভগ্নাংশটি হচ্ছে এই যে দেখেন উপরে x, তার মানে x এর মান 3 আর নিচে x+4, তার মানে আমরা বলতে পারি কি 3 প্লাস হচ্ছে 4। x এর মান যেহেতু 3, তার মানে উপরে 3 তার নিচে 4 আর 3 7। তাহলে নিঃসন্দেহে এটা আমাদের অ্যান্সার কি? উপরে 3 তার নিচে 7। তাহলে খেয়াল করেন উপরে 3 তার নিচে 7, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো দেখেন অঙ্কটা কিন্তু খুব একটা সহজ না, অঙ্কটা কিন্তু প্রত্যেকটা জায়গায় অঙ্কটার প্যাচ রয়েছে। তো এই কারণে মানে একটা পরীক্ষায় তো সহজ কঠিন মিলায়া নানা ধরনের অঙ্ক চলে আসে, তাই না? সব যে সহজ অঙ্ক আসবে এমনটা না, তবে খুবই কম সংখ্যক কঠিন অঙ্ক থাকে পরীক্ষায়। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন 100 টাকায় 10টি লেবু কিনে 20টি লেবু 220 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুবই সুন্দর একটা অঙ্ক। তাহলে আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করি। 100 টাকায় 10টা, আচ্ছা বলেন তো দেখি তাহলে একটা লেবুর দাম কত? তাহলে এই কন্ডিশন থেকে, মানে প্রথমে যে কন্ডিশনটা 100 টাকায় 10টি লেবু কিনে, যেহেতু ক্রয় এটা, তাহলে এই একটা লেবুর ক্রয় মূল্য কত? আমরা প্রথমে ক্রয়ের তথ্য বের করতে চাই। তাহলে ক্রয় একটার ক্রয় হচ্ছে 10 মানে 10 টাকা, মানে একটা ক্রয় হচ্ছে একটা কয় টাকা? 10 টাকা। এবার আসেন 20টি লেবু 220 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে একটার বিক্রয় মূল্য কত? আমরা যদি একটার বিক্রয় মূল্য বের করি, এটাও একটা, তাহলে কত হবে? 220কে 20 দ্বারা ভাগ করলে 0 0 কাটে 11 2 22, তাহলে একটা 11 টাকা। তাহলে বলেন তো দেখি শতকরা কত লাভ বা ক্ষতি? তার মানে অবশ্যই এখানে কি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কিভাবে বুঝলাম? ক্রয় করা হয়েছে একটায় 10 টাকা আর বিক্রি করা হয়েছে একটা 11 টাকা, নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে লাভ কয় টাকা হইলো আমাদের? লাভ হইলো কিন্তু মাত্র 1 টাকা। তাহলে এবার যেহেতু শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে একটু আগেই আমি একটা অঙ্ক ক্যালকুলেশনের সময় আপনাদেরকে বলেছি। কি বলেছি বলেন তো দেখি? আমি বলেছি যে যদি আপনাদের এমন আসে যে লাভ বা ক্ষতি হিসাব করতে হয়, তাহলে অবশ্যই আপনারা হিসাব করবেন এইভাবে যে আমাদের
ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তার মানে নিচে হবে আপনাদের কি, নিচে হবে আমাদের, সরি একটু কলমের ইয়াটা বেড়ে গিয়েছে, তো নিচে হচ্ছে ক্রয় মূল্য, আর উপরে কি, উপরে হচ্ছে লাভ কতটুকু হয়েছে সেটা, অর্থাৎ লাভটা, আর গুণন কত হবে, গুণন হবে 100। তাহলে খেয়াল করে দেখেন আমরা কি করব, আমরা ক্রয় মূল্য কত পেয়েছি, ক্রয় মূল্য পেয়েছি মানে একটায় 10 টাকা, তাহলে নিচে 10, আর লাভ হয়েছে কত, লাভ হয়েছে 1 টাকা, তাহলে গুণন যেহেতু শতকরা তাহলে গুণন 100। তাহলে আমরা কি করব বলেন তো দেখি, আমরা কাটাকাটি করব, তাহলে 100 কাটলে কত, মানে 10% বা 10% হচ্ছে, 10 একে 10, তাই না? তার মানে অবশ্যই গ নম্বর বা সরি ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, 81% পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? খুবই সুন্দর একটা অঙ্ক। এ ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও আপনাদেরকে করে দিয়েছি। তাহলে খেয়াল করেন বিষয়টা কি হবে। এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা রুল বা আমরা একটা সূত্র প্রয়োগ করে থাকি। সেটা কি? সেটা হচ্ছে আমরা লিখি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল, এসতে সিঙ্গেল বোঝাচ্ছি, আচ্ছা লিখেই দেই, অল সিঙ্গেল মাইনাস হচ্ছে অল বোথ প্লাস হচ্ছে নান। এখানে কোনটা দ্বারা কি বোঝায় সেটা একটু বলি। টোটাল মানে কোনো অঙ্কে মোট জিনিসটার মান, অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা তারা, অল বোথ মানে উভয় বিষয়ে যারা তারা, আর নান মানে ফেল। ঠিক আছে, বিষয়টা বুঝাইতে পারছি যে নান মানে ফেল, ফেল মানে উভয় বিষয়ে ফেল, অল বোথ মানে উভয় বিষয়ে পাস, আর অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা যাদের তথ্য আছে সেগুলো, আর টোটাল মানে মোট। তাহলে বলেন তো দেখি, পার্সেন্টেজের অঙ্ক যেহেতু, তাহলে মোট কত পার্সেন্ট? 100% ইকুয়াল। তাহলে একটি পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, 81% রসায়ন শাস্ত্রে। তাহলে অল সিঙ্গেলের মান হচ্ছে 85 আর 81, তাহলে 85, এবং অল সিঙ্গেলগুলো অলওয়েজ প্লাস হবে, 85 এবং 81। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে উভয় বিষয়ে পাশ কোনটা বলেন তো দেখি, উভয় বিষয়ে পাশ মানে অল বোথ, তাহলে -76 প্লাস কতজন উভয় বিষয়ে ফেল করেছে, শতকরা কতজন, তাই না? তার মানে নানের মান আমাদেরকে বের করতে হবে, এটা তো শতকরা হিসাবেই আমরা করলাম, তাই না? তাহলে 81 থেকে 76 যদি বাদ যায় তাহলে কত থাকে বলেন তো দেখি, মাত্র থাকে হচ্ছে 5। তাহলে 5 আর 85 কত হয়? 90। তাহলে আমরা বা বলতে পারি 100 ইকুয়াল এইদিকে হচ্ছে 90 প্লাস নান। বলেন তো সুতরাং নানের মান কত হচ্ছে? 90 এদিকে গেলে মাইনাস, তাহলে 100 থেকে 90 বাদ দিলে কত হয়? 10। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 10%। যেহেতু এগুলো প্রত্যেকটাই পার্সেন্ট, আমরা চাইলে কিন্তু প্রত্যেকটার সাথে পার্সেন্ট বসাতে পারতাম, কিন্তু আমরা দেইনি ইচ্ছা করে। আমরা জানি যে প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই আমাদের হচ্ছে শতাংশ বা পার্সেন্ট। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হবে? খুবই সুন্দর অঙ্ক। বলা হচ্ছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর, তার মানে ধরলাম ক্রয় মূল্য হচ্ছে 100, 50% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে, তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 50% হিসাব করে নির্ধারণ করা মানে লাভ হচ্ছে 50%, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 150। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন। তাহলে এই পর্যন্ত আসলাম। সে নির্ধারিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তাহলে নির্ধারিত মূল্য কত টাকা? এই যে বিক্রয় মূল্যটা হচ্ছে নির্ধারিত মূল্য, তাই না? এই মূল্যের উপর সে 10% কমিশন দেয়। তাহলে 150-এর 10% কত? তাহলে 10% মানে উপরে 10, তার নিচে 100, তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে কমিশন কয় টাকা দেয়? 15 টাকা। দেখেন, নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দেয়, তার মানে বিক্রয় মূল্যের উপর 10% কমিশন মানে 15 টাকা কমিশন দিল। তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হবে? তার মানে বলেন তো দেখি, এই জিনিসটার বিক্রয় মূল্য এখন কত কমিশন দিয়ে? তাহলে কমিশন দিয়ে বিক্রয় মূল্য দাঁড়ালো কিন্তু ইকুয়াল টু 135 টাকা। দেখেন, বিক্রয় মূল্য ছিল 150 টাকা, কমিশন দিয়েছে 15 টাকা, এখন বিক্রয় মূল্য 135 টাকা। তাহলে বলেন তো ক্রয় মূল্য ছিল 100 আর এখন বিক্রয় মূল্য 135, তাহলে তার শতকরা কত লাভ হয়েছে? তাহলে 135 থেকে যদি আমি 100 টাকা বাদ দিয়ে দেই তাহলে কত পার্সেন্ট থাকে? 35%। তাহলে নিঃসন্দেহে এখন 35% তার লাভ। এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি। এবার দেখেন, একেবারে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদের করে দিয়েছি, তারপরেও আমি আরেকবার করে দিচ্ছি আপনাদের। দেখেন, বলা হচ্ছে কোনো একটি পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 45%,
একজন পরীক্ষার্থী 325 নম্বর পেল, কিন্তু সে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় পূর্ণ নম্বর কত ছিল? ওকে, তো মোটামুটি এই অঙ্কটা কিন্তু রিটেন পরীক্ষাতেও কয়েকবার এসেছে। এটা দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চুয়াডাঙ্গা অফিস সহায়ক পদে এসেছে 31/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে বলেছে কোনো পরীক্ষায় পাস নম্বর 45%, তার মানে 100-র মধ্যে কেউ যদি 45 না পায় তাহলে সে ফেল, মানে 45 পাইতেই হবে। একজন পরীক্ষার্থী 325 নম্বর পেয়েছে, তার মানে মোট যত নম্বর ছিল তার মধ্যে 325 পেয়েছে, কিন্তু সে 35 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে বিষয়টা দেখেন কি, তাহলে 35 নম্বরের জন্য ফেল করেছে মানে কি, পাস নম্বর তাহলে কত ছিল সে পরীক্ষায়? 325-এর সাথে 35 যোগ করলে কত হয়? 360। তাহলে পরীক্ষায় পাস নম্বর ছিল 360। তাহলে কি আমরা বলতে পারি না এই যে 360ই হচ্ছে 45%-এর মূল্য? নিঃসন্দেহে আমরা বলতে পারি। কেন? কেননা 45% না পাইলে তো সে ফেল করবে। আর যেহেতু 325 নম্বর পাওয়ার পরেও 35 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে 360 নম্বর পাস, 325-এর সাথে 35 যোগ করলে। তাহলে এবার পরীক্ষায় পূর্ণ নম্বর কত ছিল? তাহলে 45%-এর মূল্য 360, 1%-এর মূল্য 360 ভাগ 45। তাহলে যদি আমি বলি 100%-এর মূল্য কত? 100টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে যদি আমি কাটাকাটি করি, তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে খেয়াল করেন আমি ছোট সংখ্যা দিয়ে কাটবো। আমি যদি 9 দিয়ে কাটি, তাহলে 5 নং 45, তাহলে 9, 4 নং 36, তাহলে 0, আর 5 দিয়ে 40-কে কাটলে 5 8 40, তাহলে 8 দিয়ে 100-কে গুণ করলে কত হবে? 800। তাহলে পূর্ণ নম্বর কত ছিল? 800। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কটা। তো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অনলাইনে আমার কাছে পড়তে চান, অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, মাত্র 510 টাকায় ম্যাথের একটা ফুল কোর্স আপনি আমার কাছে করে নিতে পারবেন। আপনি তখনই করবেন যখন আমার এই লেকচারগুলো আপনার ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন। ওকে, যদি বুঝতে না পারেন তাহলে আমি বলবো আমার কাছে করার দরকার নেই। ওকে, তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার কাছে যদি করেন তাহলে ম্যাথ মোটামুটি শিখে যেতে পারবেন। আমি বলবো না যে একেবারেই আপনি 100% শিখে যাবেন, আপনি যতটুকু জানেন তার থেকে 50-60% আপনি ইমপ্রুভ করে যাবেন। বাকিটা আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। কেউ কিন্তু হচ্ছে পুরোটা আরেকজনকে শিখাই দিতে পারে না যদি না তার ইচ্ছা থাকে। তো আমরা আপনাকে কোর্সটা করাবো, লাইভ কোর্স হবে, মিনিমাম 40টা লেকচার থাকবে, প্রত্যেকটা লেকচারের PDF শিট আপনারা পাবেন, এবং ক্লাস হবে সম্পূর্ণরূপে লাইভ এবং জুম অ্যাপে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।